বিশ্বের সবচেয়ে দামি যুদ্ধবিমান, যার প্রতিটি ইউনিট বানাতে খরচ হয়েছে প্রায় 10 কোটি ডলারের বেশি। সেই বিমান মাঝ আকাশে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। পাইলট চোখ মেলে তাকিয়ে আছেন ককপিটের দিকে, কিন্তু তার সামনের প্রতিটা স্ক্রিন বলছে একটাই কথা: আপনি আর নিরাপদ নন। এটা কোনো সিনেমার দৃশ্য না, এটা ঘটেছে সত্যি। আর এই একটি মাত্র রাতের ঘটনা হয়তো পাল্টে দিতে চলেছে পুরো বিশ্বের বহু রাজনৈতিক মানচিত্র। গল্পটা শুরু হয়েছিল একটা খুবই পরিচিত চিত্রনাট্য দিয়ে। তেল আবিবের সামরিক কমান্ড সেন্টারে সেই রাতে আলোচনা হচ্ছিল তেহরানে একটি নির্ধারিত বিমান হামলার বিষয়ে। গত কয়েক মাসে ইরানের সাথে চলমান উত্তেজনায় এই ধরনের অভিযান প্রায় রুটিন কাজে পরিণত হয়ে গিয়েছিল। সামরিক কর্মকর্তাদের চোখে মুখে কোনো উদ্বেগ ছিল না। তাদের হিসাব অনুযায়ী সাফল্যের হার ছিল 98% উপরে। ব্যর্থতার সম্ভাবনা এতটাই নগণ্য ছিল যে মিশনকে প্রায় ঝুঁকিমুক্ত বলেই ধরে নেওয়া হয়েছিল। আর এবার শুধু ইসরায়েল একা না, ওয়াশিংটন এই অভিযানে সরাসরি জড়িত ছিল। মার্কিন বিমান বাহিনীর অত্যাধুনিক F-35 স্টেলথ ফাইটার জেট এবং রিফুয়েলিং বিমান যুক্ত হয়েছিল এই যৌথ মিশনে। দুই পরাশক্তির সম্মিলিত শক্তি নিয়ে আকাশে উড়াল দেয়া হলো। পেন্টাগন এবং তেল আবিব দুই জায়গা থেকে রিয়েল টাইমে মনিটর করা হচ্ছিল পুরো অপারেশন। প্রথম কয়েক মিনিট সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছিল। রাডারে কোনো বাধার চিহ্ন নেই, আকাশ পরিষ্কার, মিশন সফল হওয়ার পথে। কিন্তু এরপরেই ঘটল সে অকল্পনীয় ঘটনা। আকাশে ওড়ার মাত্র 5 মিনিটের মাথায় পাইলটদের ককপিটে হঠাৎ করে একটানা বিপদ সংকেত বাজতে শুরু করলো। হেডস আপ ডিসপ্লে সিস্টেম রক্তলাল হয়ে উঠল। পাইলটরা আবিষ্কার করলো তাদের টার্গেট লকিং সিস্টেম পুরোপুরি অকেজো হয়ে গেছে। নেভিগেশন কাজ করছে না, কমিউনিকেশন লাইন ছিন্ন হয়ে যাচ্ছে একের পর এক। মনে হচ্ছিল যেন কেউ তাদের বিমানগুলোর মস্তিষ্ক থেকে সমস্ত স্মৃতি মুছে দিচ্ছে। এক মুহূর্তে পরিস্থিতি সম্পূর্ণ উল্টে গেল। যে পাইলটরা কয়েক মিনিট আগেও নিজেদের শিকারী মনে করছিলেন, তারা এখন নিজেরাই শিকারে পরিণত হয়েছেন। তাদের প্রতিটি গতিবিধি, প্রতিটি দিক পরিবর্তন, সবকিছু যেন অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। বিমানগুলো মাঝ আকাশে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিল। ক্র্যাশ করার উপক্রম হয়েছিল বেশ কয়েকটি জেটের। পেন্টাগনের কন্ট্রোল রুমে তখন যা ঘটছিল সেটা কেউ কল্পনাও করতে পারেনি। স্যাটেলাইট ফিড দেখে অফিসাররা হতবাক। তাদের সবচেয়ে গর্বের স্টেলথ প্রযুক্তি, যার অদৃশ্য হওয়ার ক্ষমতা নিয়ে বছরের পর বছর গর্ব করা হয়েছে, সেটি এক নিমিষে অচল হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, কে করলো এটা, কিভাবে? যে শক্তি অসম্ভবকে সম্ভব করলো সেটি ইরানের নিজস্ব কোনো প্রতিরক্ষা ব্যবস্থা না। তেহরান থেকে প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় 900 কিলোমিটার দূরে অবস্থান থেকেই পুরো অপারেশনকে থামিয়ে দিয়েছে রাশিয়ার কুখ্যাত S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম। কিন্তু এটা কেবল একটি সারফেস টু এয়ার মিসাইল ব্যবস্থা হিসেবে ভাবলে মারাত্মক ভুল হবে। S-400 আসলে একটা সমন্বিত যুদ্ধ প্ল্যাটফর্ম। এর সাথে যুক্ত রয়েছে রাশিয়ার ক্রাসুখা 4 নামের একটা অতি উন্নত ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম, যেটি শত্রু বিমানের রাডার সিগন্যাল ধরে ফেলে তাদের পুরো ইলেকট্রনিক সিস্টেমকে জ্যাম করে দিতে সক্ষম। সামরিক পরিভাষায় একে বলা হয় AOD বাবল, অর্থাৎ এন্টি অ্যাক্সেস এরিয়া ডিনায়াল। এটি এমন একটা অদৃশ্য ইলেকট্রনিক দেয়াল তৈরি করে যার ভেতরে কোনো শত্রু বিমান ঢুকতে পারে না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, পশ্চিমা বিশ্বের হাতে এই দেয়াল ভেদ করার প্রযুক্তি এখনো তৈরি হয়নি। কিন্তু এখানেই থামুন একটু। আরেকটি প্রশ্ন জন্ম নিচ্ছে, যেটি হয়তো আরো বেশি গুরুত্বপূর্ণ। ইউক্রেনের রণাঙ্গনে ইতোমধ্যেই ব্যস্ত রাশিয়া কেন হঠাৎ করে মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে শক্তিশালী সামরিক প্রযুক্তি মোতায়েন করলো? কেন পুতিন আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে একটা সম্পূর্ণ নতুন ফ্রন্ট খুললেন? এর উত্তর খুঁজতে গেলে আমাদের পুতিনের কৌশলগত চিন্তার গভীরে যেতে হবে। ক্রেমলিনের কৌশলবাদীরা দীর্ঘদিন ধরেই একটা তত্ত্বে বিশ্বাসী, সেটি হলো শত্রুর মনোযোগ বিভক্ত করা। ইউক্রেনে আমেরিকা এবং ন্যাটো বিলিয়ন ডলার ঢালছে। তাদের সবচেয়ে আধুনিক অস্ত্র, প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য সবকিছু দিয়ে রাশিয়াকে দুর্বল করার চেষ্টা করছে। পুতিন এখন ঠিক একই কাজ করছেন উল্টো দিক থেকে। তিনি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা মেরুদণ্ড ভেঙে দিয়ে আমেরিকাকে একটি বার্তা দিয়েছেন। বার্তাটি খুব স্পষ্ট: তোমরা যদি ইউক্রেনে আমাদের বুকে ছুরি চালাও, তবে আমরা মধ্যপ্রাচ্যে তোমাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রকে নিরস্ত্র করে দেব। আর এভাবেই মাত্র একটি রাতের ঘটনায় মধ্যপ্রাচ্যের কয়েক দশকের সামরিক ভারসাম্য সম্পূর্ণ পাল্টে গেছে। ইসরায়েল যে অপ্রতিদ্বন্দ্বী আকাশ আধিপত্য নিয়ে গর্ব করত, পুতিন মাত্র কয়েকটি বোতাম চেপে সেটা ধূলিসাৎ করে দিয়েছেন। কিন্তু গল্প এখানেই শেষ হলে হয়তো বিষয়টিকে কেবল একটি সামরিক পরাজয় হিসেবেই দেখা যেত। কিছু আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন এই ঘটনা কোনো বিচ্ছিন্ন সামরিক সংঘর্ষ না, বরং এটি একটি বৃহত্তর সংঘাতের প্রথম অধ্যায়। বছর কয়েক আগে প্রজেক্ট ক্যামেলাট নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে বিল রায়ান নামের একজন হুইলসব্লোয়ার পশ্চিমা অভিজাত মহলের কিছু অত্যন্ত গোপন বৈঠকের তথ্য ফাঁস করেন। সেই ফাঁস হওয়া নথিতে যা ছিল তা পড়লে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। সেখানে বলা হয়েছিল, পৃথিবীতে একটি বড় ধরনের ভৌগোলিক বিপর্যয় বা জিওফিজিক্যাল ইভেন্ট ঘটার ঠিক আগে মধ্যপ্রাচ্যে একটি সর্বাত্মক যুদ্ধ পরিকল্পিতভাবে বাঁধিয়ে দেওয়া হবে। সেই পরিকল্পনার ধাপগুলো ছিল সুস্পষ্ট। প্রথমে ইরানকে উস্কে দেওয়া হবে, তারপর সেই যুদ্ধে টেনে আনা হবে চীন এবং রাশিয়াকে। চূড়ান্ত পর্যায়ে পুরো বিষয়টি একটি সীমিত পারমাণবিক সংঘাতে রূপ নেবে। এখন আমরা যা দেখছি, ইরান, ইসরায়েল, আমেরিকা এবং রাশিয়া ঠিক সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী একে অপরের মুখোমুখি দাঁড়াচ্ছে। তখন কি আমাদের মনে প্রশ্ন জাগা উচিত না, এটা কি নিছক কাকতালীয়?
আর এই প্রশ্নের উত্তর আরও জটিল হয়ে ওঠে যখন আমরা আরেকটি সূত্রের দিকে তাকাই। সাইপ্রাসের মোরফু এলাকার বিশপ নিউফায়ার্স সম্প্রতি প্রয়াত অর্থোডক্স যাজক এলডার থিওডোরসের প্রায় 20 বছরের পুরনো একটি ভবিষ্যৎবাণী জনসম্মুখে তুলে ধরেছেন। সেই ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল, মধ্যপ্রাচ্যের যুদ্ধে একটা পর্যায়ে রাশিয়া এবং চীন পূর্ণ শক্তিতে জড়িয়ে পড়বে, আর সেই সংঘাত কোনো প্রচলিত অস্ত্রের যুদ্ধে সীমাবদ্ধ থাকবে না। এটি সরাসরি পারমাণবিক যুদ্ধে রূপ নেবে, আর সেই ধ্বংসলীলার কেন্দ্রবিন্দুতে থাকবে শুধুমাত্র ইসরায়েল। এখন আপনি বলতে পারেন, এসব তো ভবিষ্যৎবাণী, এগুলো কি সত্যি হয়? কিন্তু ভাবুন একটু অন্যভাবে। গতরাতে যা ঘটেছে সেটা কি কেউ কল্পনা করেছিল? বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুটো দেশের সম্মিলিত বিমান বাহিনী মাঝ আকাশে অচল হয়ে পড়বে, এটা কি কারো মাথায় ছিল? তাহলে আগামীকাল কি ঘটবে সেটা নিয়ে আমরা এতটা নিশ্চিত হই কিভাবে? আর এখানে আমেরিকা এবং ইসরায়েল এমন একটা ভয়ঙ্কর ফাঁদে আটকা পড়েছে যেখান থেকে কোনো পথই ভালো না। একদিকে তারা যদি ইরানের উপর আক্রমণ বন্ধ করে দেয়, তাহলে মধ্যপ্রাচ্যে তাদের কয়েক দশকের সামরিক আধিপত্য এবং ভয়ের সংস্কৃতি চিরতরে শেষ হয়ে যাবে। আঞ্চলিক শক্তিগুলো বুঝে যাবে যে পশ্চিমা সামরিক শক্তি আর আগের মতো অজেয় না। অন্যদিকে তারা যদি নিজেদের অহংকার টিকিয়ে রাখতে আবারও তেহরানের দিকে যুদ্ধ বিমান পাঠায়, তবে পুতিনের S-400 এবং তার সাথে যুক্ত ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম কেবল আরও বিমানই ধ্বংস করবে না, বরং পুরো সংঘাতকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যেখান থেকে ফিরে আসা কারো পক্ষেই সম্ভব না। এটাই হলো সে ক্লাসিক ক্যাচ-22 পরিস্থিতি, যেখানে প্রতিটি পছন্দই ধ্বংসের দিকে নিয়ে যায়। ইতিহাস আমাদের বারবার দেখিয়েছে, বড় বড় যুদ্ধ কখনো হঠাৎ করে শুরু হয় না। সেগুলোর আগে ছোট ছোট ঘটনা ঘটে, যেগুলোকে তখন মানুষ তেমন গুরুত্ব দেয় না। প্রথম বিশ্বযুদ্ধের আগে সারাইভোতে একটা গুলি চালানো হয়েছিল। কেউ ভাবেনি সেই একটি গুলি পুরো পৃথিবীকে আগুনে পুড়িয়ে দেবে। গতরাতের ঘটনা কি সেরকমই একটা মুহূর্ত? একটা কথা পরিষ্কার, তেহরানের আকাশ এখন আর আগের মতো নেই। সেখানে এখন দাঁড়িয়ে আছে রুশ ফেডারেশনের অদৃশ্য ঢাল। তাহলে প্রশ্ন দাঁড়ায়, এরপর কি? আমেরিকা কি নতুন কোনো প্রযুক্তি নিয়ে আসবে? ইসরায়েল কি ভিন্ন কোনো কৌশল অবলম্বন করবে? আপনার কি মনে হয়, মাঝ আকাশে ইসরায়েলের এই অভূতপূর্ব পরাজয় কি প্রমাণ করে যে তাদের সামরিক আধিপত্যের দিন শেষ হয়ে এসেছে? নাকি পুতিন এবার মধ্যপ্রাচ্যে আরও গভীরভাবে তার দাবার গুটি সাজাবেন? রাশিয়ার এই পারমাণবিক বলয়ের সামনে কি পশ্চিমা বিশ্বের আর কোনো উত্তর আছে? নাকি আমরা সত্যি এমন একটা যুগের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি যেখানে বিশ্ব ব্যবস্থা পুরোপুরি পাল্টে যেতে চলেছে? আপনার সুচিন্তিত মতামত আমাদের কমেন্টে জানান। এই ধরনের গভীর ভূ রাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন। ভিডিওটা যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে শেয়ার করুন, যেন আরও মানুষ এই বিশ্লেষণ দেখতে পারে। দেখা হবে পরবর্তী পর্বে আরও গভীর কোনো সত্যের সন্ধানে। ততদিনে সচেতন থাকুন, প্রশ্ন করতে থাকুন, ভালো থাকুন।